সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। আমরা নবযৌবন সভাতে আসিনি, কিন্তু আজ যেখানে এসেছি সেটি হলো কথকতা। হ্যাঁ, তাতে তো নবযৌবন সভা তো মিশে থাকবেই, আমাদের প্রাণে মনে মিশে থাকবেই। কথকতার এই যে লেখা আছে দেখুন, মনের ঘরে শব্দের আড্ডা। আমাদের ভাবনা, মনের ঘরটি ধরুন যদি চৌকো মতো হয়, তার মধ্যে প্রচুর ভাবনা, ছোট ছোট বড় বড় অনেক ভাবনা কিন্তু জড়ো হতে থাকে। সেই ভাবনারা যখন ফুলে ফেঁপে বেশ একদম বেরিয়ে পড়তে চায়, তখন আমাদের কণ্ঠকে সোচ্চার করতে হয় এবং কারো সঙ্গে সেই ভাবনাগুলোকে যদি আমরা আদান প্রদান করতে পারি কারোর সঙ্গে, সেটা খুব ভালো লাগে। আর সেটা যদি হয় আপনাদের সঙ্গে, সেটা ভীষণ আনন্দের, ভীষণ আনন্দের। আমি জানি আপনারা কথকতার এই অনুষ্ঠানগুলো রোজ দেখছেন এবং সপ্তাহে একটা কি দুটো দিনই হয়, কিন্তু আমি জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। চিঠি লিখে কিন্তু জানাবেন কেমন লাগছে। আজ এই কথকতার আসরে মনের ঘরে শব্দের আড্ডায় যাকে পেতে চলেছি, যাকে পেয়ে গেছি, তার সঙ্গে দেখা কত বছর আগে বলো তো? 22 তো হবেই আমার মনে হচ্ছে। অত বছর একদম একদম। আমি যদি 28 বছর আগে এসে থাকি এ জগতে, আরো বোধহয় বেশি, 28-29, তারপর তোমার 6-7 বছর পর তোমার সঙ্গে দেখা। সেই অনুপাতে আমি তার মাঝে শুনেছি, আমি চলে এসেছি। আচ্ছা, তোমার সঙ্গে দেখা। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে হচ্ছে 22 বছরের পুরনো, তাই না? হিসেব তাই বলে। আমার মনে আছে তোমাকে আমি প্রথম দেখলাম, শুনেছি তার আগে তোমার কথা বাংলা একাডেমিতে। আচ্ছা, একদম উজ্জ্বল একজন মানুষ এসে ঢুকলো বাংলা একাডেমিতে। তখন সঞ্চালনাটা একদম শুরুর দিকে, যেহেতু টিভিতে আমি বেশি সঞ্চালনার কাজটা করতাম, তখন প্রথম দিকটা সঞ্চালনা দিয়ে শুরু করেছিলাম। একে একে তারপরে শুনেছি তোমাকে বরাবরই না, তোমাকেও তাই, তোমাকেও সঞ্চালনা এবং আবৃত্তি দুটোতেই সমানভাবেই দেখেছি। হ্যাঁ একদম। দেখো, আমরা আবার সেই আড্ডা শুরু করে দিয়েছি, কথা বলছি। নামটা কি বলেছি? নামটা বোধহয় এখনো বলিনি। আমাদের সঙ্গে আজ রয়েছে প্রিয় বন্ধু, বিশিষ্ট বাচিক শিল্পী, এবং ওর আরও অনেক কাজকর্ম রয়েছে। ও শ্রুতি অভিনয় এবং শেখায়, তাই না তোমার? হ্যাঁ, নিজের একটা সংগঠন রয়েছে আলেখ্য, সেখানে বহু ছেলেমেয়েরা আবৃত্তি চর্চা করে। আচ্ছা, সেটা আছে, সে বিষয়ে আমরা পরে আসছি। ওর নামটা আগে বলি। ও হলো শাশ্বতী গুহ, আপনারা চেনেন হয়তো। শাশ্বতীর সঙ্গে একেবারে জমিয়ে আড্ডা দেব আমরা। এবং যেহেতু শাশ্বতী একজন বাচিক শিল্পী, ওর কাছ থেকে কবিতা শুনতে চাইব। প্রথমটা আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ, আমি যেমন শুরু করলাম, আমার আশা তুমিও তাই করবে। রবীন্দ্রনাথ ছাড়া ভাবতেই পারি না, একদম। তাই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে শোনাই। নিশ্চয়। এবং দেখো, মানে আমি বলতে চাই, যে কবিতাটি শোনাবো বা পরপর দুটি শোনাবো, আমাদের না পুরো মন্ত্রের মতো উচ্চারণ করি আমরা এই কবিতাগুলো। আমি তো করি, আমার মনে হয় যে সমস্ত বাচিক শিল্পীরা আছেন তারা সকলেই করেন। যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার
কোনখানে যায় থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। এটার সাথে সাথে আমি আরো একটি বলতে চাই, সেটি হচ্ছে নিশ্চয়ই তোমারও মুখস্থ। অন্তরু মম বিকশিত করো, অন্তরতরু হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। সত্যি কবিতা আমাদের জীবনকে বোধহয় নন্দিত করে এবং বিকশিতও করে, একদম। এবং সেখানে অনেকটা সময় জুড়ে থাকেন রবীন্দ্রনাথ। তাই তোমার কণ্ঠে তারই প্রকাশ। তোমার কাছে কবিতা কি, কেন, কি রকম? দেখো, কবিতা কিন্তু আমার কাছে আমার বেঁচে থাকা, আমার নির্ভরতা, আমার প্রতিদিনের যাপন। সব থেকে যদি বলতে চাই বড় কথা, সেটা হচ্ছে আমার জেগে ওঠা এবং আমার ঘুমোতে যাওয়া। বাহ, সবটা মিলিয়েই কিন্তু আমার কবিতা। আমি কবিতা জুড়েই আছি। কবিতা ছাড়া আর যা কিছু আমার জীবনে আছে, সেসব জিনিসগুলোকেও, ধরো সংসার, ধরো আত্মীয় পরিজন, সন্তান, পরিবার, ওই সবটাকেই কোথাও একটা কবিতার ফাঁকে যেন বসিয়ে রেখেছি। যে আগে আমার কবিতা, তাদের ফাঁকে ফাঁকে তোমরা এক একজন করে এক একভাবে আসছো। এবার একটা কথা বলি, বলো। ইন্টারাপ্ট করলাম, সরি। নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, এই যে তুমি বসিয়ে রেখেছো তাদের, তারা সেই ফাঁকে আসছেন, তারা কতটা সাপোর্টিভ? তুমি যেভাবে চাইছো তাই কি হচ্ছে সব সময়? না, সেটা কি কখনো হয়? এটা আমাদের বোধহয় হ্যাঁ। প্রত্যেক কবি বলো, প্রত্যেক শিল্পীর বোধহয় এটাই নিয়তি, হয়তো। এমনিতে তোমাকে আমি এমনি একটু মানে অন্য কথায় যাচ্ছি। এমনিতেই একটা মেয়েকে সংসার করতে করতে তার বাইরে কিছু করা, আমাদের তো মানে শুধু তো আমি ঘরে বসে চর্চা একদমই করছি তাই। না, আমাকে বেরিয়ে পড়তে হচ্ছে। একদম। এবার দেখো, এখনো কিন্তু আমাদের আমরা মুখে বলি যে সমাজ পরিবর্তন হয়ে গেছে, পরিবারগুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোথাও একটা কিন্তু মেয়েদের এখনো সংসারের হালটা ধরে থাকতে হয়। তার মানে তোমার সংসারটাকে তোমাকে সম্পূর্ণ গুছিয়ে সাজিয়ে সংসারের সকলের যা যা প্রয়োজন সবটা মিটিয়ে তারপর তোমাকে কিন্তু ভাবতে হচ্ছে। একদম। তাই ওই যে বলছি যে আমি ভাবছি, কিন্তু কোথাও ভাবনাটাকে আগে কবিতায় রেখে তারপরে তাদেরটাও গুছিয়ে দিচ্ছি। এটা একটা ওই ব্যালেন্স করে ফেলা, ওটা করেছি আর কি। ওটা বোধহয় যারা করতে পারে তারা চলতে পারে, আর যেসব মেয়েরা পারে না, আমি শুনেছি এমন অনেক গল্প, খুব ভালো গান করে, খুব ভালো হয়তো আবৃত্তি করে বা নাচ করে, করতো, এখন তারা করতো হয়ে গেছে,
তারা আর করতে পারেনি। তারা এই কোথাও প্রসঙ্গে একটা হ্যাঁ ব্যালেন্স করতে পারেনি। এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে তোমার বাণী বসুর গান্ধর্বীর কথা। তার কণ্ঠ একসময় রুদ্ধ হয়ে গেল। এত ভালো একজন ক্লাসিক্যাল সিঙ্গার, সে যখন গান গাইতে পারছে না, সংসার তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, সে গান গাইতে পারছে না, সে কিছুতেই সময় বের করতে পারছে না, তার কণ্ঠরুদ্ধ হয়ে গেল। এগুলো সত্যি হ্যাঁ, এটা আমাদের মেয়েদের ক্ষেত্রে বোধহয় একটা আমরা যারা মেয়েদের ক্ষেত্রে বলতে পারো না, পরিবার যদি সুন্দর না হয়, ভালো না হয়, সমমনস্ক না হয়, তখন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যাঘাত হানে। হ্যাঁ হ্যাঁ এটা হানে। তোমার একটা ক্রিয়েটিভিটি আছে, তোমার একটা শৈল্পিক মন আছে, তোমার একটা শিল্প নিয়ে কাজ আছে, তুমি করতে চাইছো, কিন্তু তোমার পাশের মানুষ যার সঙ্গে তুমি একটি ঘর শেয়ার করছো, তোমার জীবন, তোমার সমস্ত কিছু শেয়ার করছো, তখন যদি সে সেই মনের না হয়, তাহলে কিন্তু ব্যাহত হবে। একদমই তাই। দুজনই যদি খোলা মনের হয়, দুজনে যদি সমমনস্ক হয়ে যায়, তাহলে হয়তো সেটা এগিয়ে যেতে পারে। তাছাড়া খুব কঠিন। এবং এই কঠিন জীবনকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়, সেটা কিন্তু বোধহয় সমাজ সবসময় বুঝতে পারে না। আমরা এত হাসি খুশি হয়ে থাকি। আমার মনে পড়ে তোমাকে যখন প্রথম দেখেছিলাম, তুমি ভয়ঙ্কর হাসি খুশি একটা মেয়ে ছেলে, আমিও বোধহয় তাই ছিলাম। এখন একটু হয়তো গম্ভীর হচ্ছি। একেবারেই তাই। এটা সত্যি। সময়টা পেরিয়ে আসছি না, তখন না আসলে কি ছিল জানো, তুমি যে সময়টা আমাকে বলছো, সেই বয়সটাই মনে হতো যে যুদ্ধে নেমেছি, যুদ্ধ জয় করে চলে আসবো, আমায় কে কি করবে, বেপরোয়া ছিলাম একদম। কিন্তু এখন কোথাও একটু বয়স হচ্ছে, চারিদিক দেখে মনে হয়েছে যে না, আমাকে এবার একটু থিতু হতে হবে। ঠিক সেই উচ্ছলতা থেকে হয়তো অনেক কিছু হারিয়েও গেছে, এটাও মনে হয়েছে। সবটা ঠিকঠাক রাখতে গেলে হয়তো থিতু হয়ে আরেকটু ভাবতে হবে, ওই শিশু মনটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। হয়তো সেই বেরিয়ে আসার জন্য হয়তো এখন সেই উচ্ছলতাটা একটু কমেছে, এটা হতে পারে, তার বাইরে কিছু নয়। সত্যি তাই। এবার একটা কবিতা শুনি। শিশু মন কিন্তু আমার সবসময়, যে কারণ আমি শিশুদের কবিতা নিয়ে খুব কাজ করি, যেমন আমার ভীষণ ভালো লাগার একটি কবিতা বিমলচন্দ্র ঘোষের, তুমি নিশ্চয়ই জানো, নীল সাগরের পাখি। আমার খুব পছন্দের, এটা সকলের খুব প্রিয় কবিতা। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো, সোনার ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই, কাঁচা সোনা রং করে ফুটতো চাঁপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো, নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো, সেই ঝলমলে রাঙা আলোকে, তার ছায়া কাঁপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপতো। পাখি ডাকতো, নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় আকাশের, নয় মরুভূর, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের, তার ঠিকানাও কেউ জানে না। কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না, তবু ভোরবেলা হলে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়েছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসতো, নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়ারাত্রির নীল নিঝুম ঘুম আসতো, মায়ারাত্রির নীল নিঝুম ঘুম আসতো। পাখি ডাকতো, ঘুম আসতো, পাখি ডাকতো, ঘুম আসতো, পাখি ডাকতো, ঘুম আসতো।
এই কবিতাটা আমাদের এত প্রিয় একটা কবিতা, এবং শরতের আগে আমি মানে বেশিরভাগ সময় দেখেছি প্রত্যেকেই এই নীল একটা রং যেহেতু জড়িত কবিতাটার গায়ে গায়ে পরতে পরতে, এবং অনেককে শরতের আগে এই কবিতাটা খুব বলতে শুনতাম আমার ঘুম একটা থেকে উঠে সময়। যদি একটা বাইরে একটা বড় বাগান থাকে বা কিছু অনেক একদম, গাছ থাকে, আমার যেটা একদম। ছিল আগে দক্ষিণে একটা বড় বাগান ছিল, আচ্ছা। তখন মনে হতো রোজ ভোরে যদি এরকম পাখিরা এসে ডাকে, মানে এই একদম। কবিতাটা আমার ভেতরে এলো সেই পরিবেশটা থেকে। আচ্ছা, শুধু শরৎ নয়, মানে প্রকৃতি সারা ভালো বছর। লাগাটা, হ্যাঁ, হুম। একেবারে। আমার যেমন আমার ব্যালকনিতে এই মুহূর্তে আমার বাগান নেই তেমন, কিন্তু আমার বারান্দা বাগানে, আমার জানলায় মানে ওরা আমার সঙ্গে এমন ভাব করে নিয়েছে, যেমন আজকে স্টুডিওতে আসার আগে আমি জানলাটা বন্ধ করেছি, ওরা বোধহয় বুঝতে পারে, ওদের খাবার দিয়ে আমি আসি, বেশ কয়েকবার হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়েছে, এমনকি লাঞ্চও দিয়ে এসেছি, কিন্তু তারপরে ওরা কিচমিচ করে আমাকে ডেকে যাচ্ছে, আমার মনে হয় যে আমি চলে আসবো, ওরা বুঝতে পারে। তো যাই হোক, পাখির সঙ্গে কিন্তু আমার একটা আলাদা সম্পর্ক, আপনারা জানেন বোধহয় সেটা। পাখির সঙ্গে কিন্তু যারা প্রকৃতি প্রেমী এবং যারা শিল্পী, তাদের বোধহয় একটা সম্পর্ক একদম, তৈরি হয়েই একদম, যায়, একদম, হ্যাঁ। একদম, একদম। আচ্ছা, এবারে যেটা বলবো, কবি এবং বাচিক শিল্পী, হ্যাঁ, আমরা প্রত্যেকেই আমরা যখন অনুষ্ঠানে যাই, এটা তো অনেক বছর ধরেই তুমি দেখছো, কবিদেরকে বাচিক শিল্পীদের পাশাপাশি কবিদেরকে কতটা তাদের প্রতি সাপোর্টিভ এরকম দেখছো? কবিরা প্রথম থেকেই কি সাপোর্টিভ ছিলেন? আমার যেন মনে হয়েছে যে এই সময় এখন কবিরা বাচিক শিল্পীদের বোধহয়, আমি যে সময় থেকে পথ চলা শুরু করেছিলাম, অপেক্ষাকৃত যেন কাঁধে কাঁধ মিলিয়ে বেশি করে রয়েছেন। এটা কেন মনে হচ্ছে? এটা খুব মানে একটা অন্যরকম প্রশ্ন তুমি করেছো। আমি যখন বেড়ে উঠছি কবিতা নিয়ে, সেই সময় তো শুধু আমি বাচিক শিল্পীদেরই দেখেছি, পরবর্তীতে এসে কবিদের দেখেছি, কিন্তু বাচিক শিল্পীদের যাদেরকে দেখেছি তাদের অনেকের কাছে শুনেছি যে কবিরা অনেক সময় তাদের কবিতা বলা বা তাদের কাছে মানে তাদের আবৃত্তি শোনা পছন্দ করছেন না। এটা সত্যি কথা যে এই সময়ের কবিরা কিন্তু তা নয়। আমি এটাও লক্ষ্য করেছি, এখনকার বহু কবি এমন আছেন, তারা কবিতা লেখার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, পাঠিয়ে দেন তারা এবং পাঠিয়ে তারা বলছেন যে আমার এই কবিতাটি যদি আপনি পড়েন তাহলে ভীষণ খুশি হব। এই যে আমি জানি না সেই সময় হয়তো সেটা ছিল না, বা হয়তো তখন বাচিক শিল্প নিয়ে এতটা বাড়াবাড়ি ছিল না। হ্যাঁ, আমরা যখন কিছু মানুষ ছিলেন, কিংবদন্তি কিছু মানুষ যারা হয়তো শিল্প চর্চা করতেন, তাই হয়তো মানে কবিদের সঙ্গে বাচিক শিল্পীদের সেইভাবে মেলবন্ধনটা তৈরি হয়। কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে কিন্তু সেটা আর নয়। এখন কবিরা এবং বাচিক শিল্পীরা কিন্তু পাশাপাশি একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন। একটা সুন্দর সময় কিন্তু তৈরি হয়েছে বাচিক জগতে এবং কবিতা জগতে, সাহিত্যের জগতে, আমার এটা মনে হয়েছে। এবার একটা কবিতা শুনবো। আচ্ছা, আমি এমনিতে বহু বছর ধরে চর্চা করেছি, অনেকের কাছেই চর্চা করেছি। প্রথমে তাপস নাগের কাছে আবৃত্তি চর্চা করেছি, তারপরে পরিচয় বসু। পরিচয় বসু তো ভীষণ ভালো একজন কবি, তুমি নিশ্চয়ই জানো এবং সকলেই জানে, আরণ্যক বসু। তাপসদার সঙ্গেও পরিচয় আছে, অনেক অনুষ্ঠান করেছি, এবং সেই সময় বেশ কিছু টিভির অনুষ্ঠান উনি তখন অর্গানাইজ করেছেন, তখন আমি সঞ্চালকও ছিলাম, হ্যাঁ মনে আছে। আমি যার কাছে, তার পরবর্তীতে তাপসদার পরে আমি যার কাছে আবৃত্তি চর্চা করলাম তিনি পরিচয় বসু, তার বাচিক শিল্পী নাম, এবং কবি নাম হচ্ছে আরণ্যক বসু। এবং আরণ্যক বসু নামে উনি অসাধারণ সব ওনার কবিতা আমাদের মধ্যে দিয়েছেন। আমি তার কবিতা একটু বলবো, আমার ভীষণ পছন্দের একটি কবিতা, ঈশ্বরহীনা। আচ্ছা আচ্ছা। তবু আমাকেই তুমি বেছে নিলে, আমি শিশির না ছোঁয়া ঘাস ফুল, আমি অঘটনে আসা যৌবন, যা ফিরিয়ে দেয় না কিছু দিলে,
তবু আমাকেই তুমি বেছে নিলে, তবু আমাকেই তুমি ভালোবাসো, সেই ভালোবাসা যাকে অর্গলহীন বলে থাকে কিছু পাপী তাপী। আর সব জেনে তবু কাছে আসো, তবু আমাকেই তুমি ভালোবাসো। তুমি দাঁড়াও আমার সম্মুখে, আমি দেখাবো আমার বৈভব, আর দেখবো তোমার বিষণ্ণ চোখ উন্মাদ হয় কোন সুখে। তুমি দাঁড়াও আমার সম্মুখে, এই আরশি ধরেছি রোদ্দুরে, আর 10 দিকে ঢাক গুরু গুরু বাজে, নাচবে চন্দ্র গ্রহ তারা, তুমি ঝলসাবে প্রেমে পুড়ে পুড়ে, এই আরশি ধরেছি রোদ্দুরে। না 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 না, তোমাকেই দেব ঈশ্বর, দেব তোমাকে আমার শৈশব, দেব আকাশ দেখার জানালা, আর পোড়াবো যা কিছু নশ্বর। শোনো শোনো, তোমাকেই দেব ঈশ্বর। আমি ঈশ্বরহীনা হয়ে যাব, সেই একাকী আমার করপুট, তুমি ভরে দিয়ে যাবে ভালোবাসা। আমি নিঃশেষে নিঃশেষে দেব কলিজা, আর সারা রাত গান শোনাবো। আমি ঈশ্বরহীনা হয়ে যাব, আমি হিমরাতে জাগা শেষ চাঁদ, আমি কখনো না বলা কবিতা, যার পাণ্ডুলিপিও হারালো, তবু কেন দিলে প্রেম, কেন দিলে প্রেমে যন্ত্রণা, শুধু যন্ত্রণা। তবু আমাকেই তুমি বেছে নিলে, বেছে নিলে। এটা আমার ভীষণ ভালো লাগার একটি কবিতা। আমি চেষ্টা করি মানে যেখানেই যাই যদি সুযোগ থাকে এই কবিতাটা শোনানোর। বাহ, হ্যাঁ, প্রিয় কবিতা যেমন থাকে প্রিয় কবিও থাকেন। প্রিয় কবিকে দেখো, তুমি যদি এভাবে বলো তাহলে রবীন্দ্রনাথকে বলতে হয়, তারপরে তো একে একে আসবে। আমার নজরুলের কবিতাও ভীষণ ভালো লাগে, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভালোবাসি, আমি সবথেকে বড় কথা আরণ্যক বসুর কবিতা খুব ভালোবাসি। বহু কবি আছে, ওভাবে বললে ভালো মানে হবে না। বিষয়টা কিভাবে বলতে হবে সেটা হচ্ছে কোন কোন কবিতা, এক এক কবির না এক এক কবিতা ভালো লেগে যাচ্ছে, কিন্তু ধারাবাহিকভাবে ভালো লাগা যদি বলতে চাও কোন কবির কবিতা, সেটা রবীন্দ্রনাথ। নিয়মিত কবিতা পড়ো? সেটা পড়তেই হয়, না পড়ে তো কোনো উপায়ও নেই। একদম। ধরো অনেক কাজ আছে, তার ফাঁকেও কবিতা পড়তে হচ্ছে, কারণ আমি যেই বাড়ির বাইরে পা রাখবো আমাকে তো কবিতা নিয়েই চর্চা করতে হবে, আমাকে শেখাতে হবে, হ্যাঁ, আমাকে কবিতা পড়তেই হবে। একদম। আগে আমরা যখন যে সময়টাতে শুরু করেছিলাম তখন একটা পরিসরের মধ্যে আমি দেখেছি কবিতাকে আটকে থাকতে। আমরা কিছু মানুষ এসে খুব অচেনা কবিতার ভাণ্ডার নিয়ে এসেছিলাম, এটা আমার মনে পড়ে, বেশ মনে পড়ে। এখন যেটা দেখছি প্রত্যেকে নিজের পছন্দের বেশ কিছু কবিতা অন্বেষণ করছেন এবং তারপর প্রকাশ করছেন। এটা কিন্তু খুব সত্যি খুব আনন্দের কথা। সকলে কবিতা পড়ে কবিতার বোধের মধ্যে যাচ্ছে, এটা খুব দরকার, এটা ভীষণ প্রয়োজন ছিল। একটা গুরুমুখী বিদ্যা ছিল আমাদের সময়, যেমন শিখতে এলেই সুকুমার রায়ের বেশ কিছু কবিতা বাধা গতে দিয়ে দেওয়া, রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা ছোট থেকে বড় হতে গিয়ে দিয়ে দেওয়া হলো, নজরুলের কবিতা, মানে আমি ধারাবাহিকভাবে বলতে থাকি তাই। সত্যি তাই। আমরা এভাবে কবিতার মধ্যে ডুবে থাকতে বোধহয় ভীষণ ভীষণ ভালোবাসি। নির্জনেও কবিতা পড়ি। এবং আচ্ছা, তোমার কবিতা পড়বার প্রিয় সময় কোনটা? সকালবেলা। আচ্ছা, তার মানে তুমি খুব ভোরে ওঠো? একদম। আচ্ছা, ভোরের পাখি। হ্যাঁ, ভোরে উঠতেই ভালোবাসি। আচ্ছা, তাহলে তো সারাদিন অনেকটা সময়ও পাচ্ছ তাতে। পাওয়া যায়। হ্যাঁ, এবারে একদম সরাসরি যাব কবিতায়। মনে থাকবে একটি বিখ্যাত কবিতা, সেটি ছেলেরা বলে আর মেয়েরা বলে থাকবে মনে। কবি
তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও। আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও। আমি যখন পঞ্চদশী, তোমার তখন 16ই বোধ হয়। আমি যখন বন্য কুসুম, তুমি তখন কবিতাময়। ছাদের উপর মাদুর পাতা, আমার গলায় কান্ত কবি। দূরে কোথাও ট্রেন যাচ্ছে, প্রহর জোড়া শান্ত ছবি। আমি তখন বর্ষা ব্যাকুল, মেঘলা বাতাস রাই কিশোরী। তোমার যখন উড়ন্ত চুল, আমার ফ্রকে সলমা জড়ি। চিলে কোঠায় কেউ থাকে না, পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ, দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া। আমি তখন ব্যগ্র গোলাপ, ভয়ে লজ্জায় বুক দূর দূর, সেই শুরু সেই অশান্তিময়। তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট, আমি তখন স্তব্ধ সময়। সন্ন্যাসিনীর এ কি জ্বালা, পঞ্চস্বরের বর্ণ ছটায়, অন্তবিহীন হলুদ কুসুম, যা ইচ্ছে তাই গুজব রটায়। রটাক গুজব, নিন্দে করুক, দাঁড়িয়ে থাকি বিরল ভোরে। স্টেশন রোডের লাজুক হাওয়ায় কখন তোমার রুমাল ওড়ে। হওয়ার কথা ব্যাকুল বাতাস, হওয়ার কথা ব্রজের ধুলি, মাধুকরীর জন্যে যাওয়া সাঁঝ বিহানের শূন্য ঝুলি। পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও, ভাসিও দুকুল, তোমায় দেখব পাগল বাউল, ভাঙা পথের ছিন্ন মুকুল। আবার যদি ইচ্ছে করো, রাঙিয়ে দিও আঁচল আমার। সময় হবে মেঘ নামার, সময় হবে বৃষ্টি নামার। সময় রেখো হারিয়ে যাবার, সময় রেখো দূরের বাসে, সময় রেখো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, একটা সিটে তোমার পাশে। এ জন্মে যা বলা গেল না, ও জন্মে তা ঠিক শুনবই। কোণে দেখা আলোয় ছাদে কান পেতে রই, প্রাণ পেতে রই। এ জন্মে তো ফুটলো শিমুল, লাগলো আগুন বনে বনে। ফুলের পোশাক পরিও আমায়, পরের জন্মে থাকবে মনে। বাহ, ভারী সুন্দর। আমাদের এই কথকতার মনের ঘরে শব্দের আড্ডায় তুমি এসেছো, আমাদের খুব ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লাগলো। সত্যি খাপছাড়ায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের। এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে বলতে তখন মনে হচ্ছে যা, এটা একটা অভূতপূর্ব পাওয়া হলো। এটা এমন আড্ডা আমাদেরকে সত্যি এগিয়ে দেয়, আমাদেরকে অনেক শক্তিও যোগায়। একেবারে তাই, হ্যাঁ। অনেক উদ্যম, অনেক শক্তি, অনেক প্রাণোচ্ছলতা। শাশ্বতী, তুমি এসেছো আমাদের এই স্টুডিওতে, তোমাকে জানাই অনেক ধন্যবাদ খাপছাড়ার পক্ষ থেকে। আমরা চলে যাই এবারে আমাদের শেষ কবিতায়। মন খারাপ কেটে গেল এবং প্রিয়ঙ্করের কথা অনুযায়ী তাহলে আমি নাসিক হইতে খুড়ার পত্রে যাচ্ছি। कलकत्ता में चला गयो रे सूरन बाबू मेरा, कलकत्ता में चला गयो रे सूरन बाबू मेरा। सूरन बाबू आशुल बाबू शकुल बाबू को शेरा, खोड़ा सबको कैको नहीं पतिया भेजो बच्चा। महीना भर कुछ खबर मिले ना, ये तो नहीं अच्छा। टपल 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 टपल, कहाँ टपल रे कपल हमारा मंदो। सकाल बिलाते ना ही मिलता टपल को नाम गंधो। घर को जाके कैको बाबा तुमसे हमसे फरखत, 2-4 कलम लिख देंगे इसमें क्या है हरकत। पर बस को एक सीमा पर हम बैठ के आछी एकला, शुरी बाबा को बसते आंख से बहुत पानी निकला। सर्वदामुन कैमुन करता केदे उठता हृदय, भात खाता स्किल जाता सूरन बाबू निर्दय। मन का दुखे हु करके निकला हिंदुस्तानी, असम पूर्णो ठिकता काने बंगला को जबानी। मेरा ऊपर जुलुम करता तेरी बहन भाई, की करेंगा कोथाई जंगा भेबे नहीं पाई। बहुत जोर से गाल टीपता दोनों अंगली दे के, बिलायती एक पैनी बजना बजाता थे के। कभी 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 निकट आके ठोट में चिमटी कटता, कांची लेकर कुकड़ा कुकड़ा चूल गुलो सब छटता।
जज साहिब कुछ बोलता नहीं, रखा कुड़बे केटा। कहाँ गए रे जज साहिब की बेटा। गाड़ी चढ़ के लाटिन पढ़ के तुम तो जाता स्किल। ठोटे ना के चिमटी खा के हमरा बहुत मुश्किल। इदिके आबर पार्टी होता, खिलने को भी जाता। जिम खाना में हिमझिम और थोड़ा बिस्किट खाता। तुम छड़ा कोई समझे ना तो हमरा दूरा बस्ता। बहन तेरी बहुत मेरी खिल खिल करके हंसता। चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सलाम। আজকের মতো তো বেবাবা বিদায় হোকে গেলাম। আজকের মতো তো বেবাবা বিদায় হোকে গেলাম। আজকের মতো তো বেবাবা বিদায় হোকে গেলাম।